ক্যালোরিমেট্রি, ক্যালোরিমিতি, বাংলায় ক্যালোরিমিতি, ইংলিশে ক্যালোরিমেট্রি। ফিজিক্সের ওই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমরা হিট, তাপ, উষ্ণতা, হিটের এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফরমেশন মানে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর, হিটের সঞ্চারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স, এতগুলি বিষয় সম্পর্কে ফিজিক্সের যে ব্রাঞ্চে আলোচনা হবে সেই ব্রাঞ্চটিকে বলা হয় থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্স অর্থাৎ থার্মাল ফিজিক্স হচ্ছে ফিজিক্সের সেই শাখাটা যে শাখাতে আমরা মূলত তাপমাত্রা বা উষ্ণতা, তাপের এক ফর্ম থেকে অন্য ফর্ম, তাপের এক অবস্থা থেকে অন্য অবস্থা, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর, তাপের এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহ, তাপ প্রবাহ, এইসব বিষয়ে আলোচনা করি। সেই সব বিষয়ে সেই সব শাখাটাকে ফিজিক্সের কোন শাখা বলা হয়? থার্মাল ফিজিক্স। তো থার্মাল ফিজিক্সে আমরা জানি প্রতিটি বস্তু সে কিছুই থাক, প্রতিটি বস্তু অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত, যে কণাগুলিকে আমরা মূলত অ্যাটম মানে পরমাণু বা মলিকিউলস বলি। প্রত্যেকটি পদার্থই অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেগুলোকে আমরা বলি পরমাণু বা অণু। এই অণুপরমাণুগুলোর বৈশিষ্ট্য কি? এই অণুপরমাণুগুলি তারা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তারা সবসময় অনবরত একটা গতিতে থাকে। তো তারা গতিতে থাকে, তাই তারা এই এরিয়ার মধ্যেই নড়াচড়া করে, ভাইব্রেট করে, কম্পন হয়, এক জায়গাতে এইভাবে কম্পিত হতে থাকে। তো তাদের গতির জন্য তাদের কাইনেটিক এনার্জি থাকবে প্রত্যেকটি মলিকিউলসের, আর তারা একটা নির্দিষ্ট এরিয়ায় সীমাবদ্ধ থাকার জন্য তাদের পোটেনশিয়াল এনার্জি থাকবে প্রত্যেকটি অণুপরমাণুর। তো এই প্রত্যেকটি অণুপরমাণুর গতিশক্তি আর স্থিতিশক্তিকে যদি যোগ করা হয় তাহলে কী পাওয়া যায়? প্রত্যেকটি পরমাণুর ইন্টারনাল এনার্জি অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি। তো এইভাবে এই অণুটার গতিশক্তি স্থিতি যোগ করলে ইয়ার আভ্যন্তরীণ শক্তি, এইভাবে ইয়ার গতিশক্তি স্থিতিশক্তি যোগ করলে ইয়ার আভ্যন্তরীণ শক্তি, ইয়ার গতিশক্তি ইয়ার স্থিতিশক্তি যোগ করলে ইয়ার আভ্যন্তরীণ শক্তি। তো এইভাবে সমস্ত একটা পদার্থের মধ্যে কত অণু আছে? অসংখ্য অণু আছে। তো এই অসংখ্য অণুগুলির স্থিতিশক্তি যদি যোগ করা হয়, আভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি যদি যোগ করা হয়, তো এই ইন্টারনাল এনার্জিটা যোগ করলে যে এনার্জিটা পাওয়া যাবে সেটাই হবে এই পদার্থটির মধ্যে কতটা পরিমাণ তাপ আছে। অর্থাৎ তাপ কিছুই নয়, তাপ হচ্ছে কোনো পদার্থের অণুপরমাণুগুলির মধ্যে থাকা আভ্যন্তরীণ শক্তির যোগফল। আভ্যন্তরীণ শক্তিটা কি? আভ্যন্তরীণ শক্তি হচ্ছে ওই অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল। তো এটা হচ্ছে তাপ। ঠিক আছে। যেখানে উষ্ণতা কি? যেখানে উষ্ণতা হচ্ছে স্যার অণুগুলির বা পরমাণুগুলির শুধুমাত্র গতিশক্তির যোগফল গেলে, অণু বা পরমাণুগুলির শুধুমাত্র গতিশক্তির যোগফলটাই হয়েছে ওর উষ্ণতা, ওই বস্তুটির উষ্ণতা। তার মানে এখান থেকে প্রমাণিত হলো, এখান থেকে আমরা বলতে পারি তাপ হচ্ছে কারণ। তাপটা কি? তাপ কারণ, এবং উষ্ণতা হচ্ছে তার প্রভাব বা ফলাফল। উষ্ণতা হচ্ছে তার ফলাফল, প্রভাব। তাপ কারণ এবং উষ্ণতা ফলাফল। তাপের একক কি? তাপের একক হচ্ছে SI জুল, CGS আর, কিন্তু ব্যবহারিক এককটি হচ্ছে ক্যালোরি। ব্যবহারিক এককটি হচ্ছে ক্যালোরি, আর আমরা ক্যালোরি ইউজ করব। 1 ক্যালোরি সমান কত জুল হতে পারে? তাপের এটাকে CGS একক আমরা মেনে নেব। তো তাপের CGS এককের সঙ্গে তাপের SI এককের সম্পর্ক কি? অর্থাৎ ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক কি? 1 ক্যালোরি সমান 4.186 জুল, অর্থাৎ 1 ক্যালোরি সমান 4.2 জুল অ্যাপ্রক্স, নিয়ারলি ইকুয়ালস টু। ঠিক তেমনি উষ্ণতার একক কি? উষ্ণতার একক হচ্ছে কেলভিন। উষ্ণতার একক কি? কেলভিন। ঠিক আছে। এরপর প্রশ্ন আসছে, স্যার 1 ক্যালোরি আপনি বললেন তাপের একক করে ব্যবহারিক একক, যেটাকে আমরা CGS একক হিসাবে মেনে নেব। তো এই 1 ক্যালোরি এটা কতটা পরিমাণ তাপ? তো ভালো করে বোঝো, কোনো
1 গ্রাম ভরের বস্তু নেব, বস্তুটির ভর কত 1 গ্রাম। 1 গ্রাম ভরের বস্তুর 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করব। অর্থাৎ কত ডিগ্রি বৃদ্ধি চলছে? 1 ডিগ্রি বৃদ্ধি করছি। কোনো একটা বস্তু নেব যার ভর 1 গ্রাম, আর ওই বস্তুটির 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করব। কখন? যখন বস্তুটা 14.5 থাকবে। 1 ডিগ্রি যদি বৃদ্ধি করা হয় তো 15.5 পৌঁছে যাবে। তো একক ভরের কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা পরিমাণ তাপ লাগবে সেই পরিমাণ তাপটাকে বলা হবে ওই বস্তুর দ্বারা গৃহীত 1 ক্যালোরি তাপ। একক গ্রাম ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য যত পরিমাণ তাপ দিতে হবে সেই তাপটাকে বলা হবে 1 ক্যালোরি। শর্ত শুধু এইটুকুই যে বস্তুটির টেম্পারেচারটা কোথা থেকে কোথায় বাড়াইতে হবে? 14.5 থেকে 15.5। এবার তোমার মাথায় প্রশ্ন চলছে, স্যার 14.5 থেকে 15.5 কেন করবো? কারণ তোমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বললাম তো পড়াচ্ছি, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি জলের ব্যতিক্রান্ত প্রসারণ থাকে, তাই না? এই ব্যতিক্রান্ত প্রসারণটা কাটিয়ে জল অন্য কোনো লিকুইডের মতন কী করে আচরণ করতে পারবে? অন্য কোনো লিকুইডের মতন কখন আচরণ করবে? যখন ও 14.5 ডিগ্রির উপরে রইবে। অন্য লিকুইড বলতে অন্য তরল যে কোনো তুমি ধরে নিতে পারো, তুমি অ্যানিলিন ধরে নাও, তুমি তেল ধরে নাও, ঠিক আছে? অন্যান্য লিকুইডের মতন জল কখন আচরণ করবে? যখন জলের টেম্পারেচার 14 থেকে উপরে রইবে। তাই আমি বলতে পারি স্যার যে 1 ক্যালোরি অ্যাকচুয়াল কি? 1 ক্যালোরি হচ্ছে স্যার 1 গ্রাম বিশুদ্ধ জল। এরপর দেখো জলের কথাটা মেনশন করছি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবার জন্য যতটা পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে 1 ক্যালোরি তাপ। কিন্তু শর্ত স্যার এইটাই যে জলটির উষ্ণতা 14.5 থেকে 15.5। এবার 14.5 থেকে 15.5 কেন? কারণ স্যার জলের ব্যতিক্রান্ত প্রসারণ আছে, আর জল 14 ডিগ্রির ওপরে যদি থাকে তারপরে জলের স্বাভাবিক প্রসারণ দেখা যায় অন্যান্য তরলের মতো। মানে ব্যতিক্রান্ত প্রসারণটা সম্পূর্ণ কেটে উঠে যায় 14 ডিগ্রির পর, তখন আর ব্যতিক্রান্ত প্রসারণের কিছু প্রভাব থাকে না। তাই 14.5 থেকে 15.5 ডিগ্রির কথাটা মেনশন করা হচ্ছে। এরপর সে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ দুটি পরস্পর সমান হবে। কখন? যদি তারা তাপীয় সাম্যে থাকে। উদাহরণের জন্য মনে করা যাক এই এ নামক বস্তুটা প্রথমে T2 ডিগ্রি সেলসিয়াস ছিল এর টেম্পারেচার। এ বস্তুটি কত ডিগ্রিতে ছিল? T2 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে? এ বস্তুটির সঙ্গে বি বস্তুটির আমি সংযোগ ঘটান নিয়েছি। সংযোগ মানে এই সংযোগ নয় যে ফিজিক্যাল কন্ট্যাক্ট, দূরে থাকলেও কিছু যায় আসে নেই, ঠিক আছে? তাপীয় সংস্পর্শের জন্য ফিজিক্যাল কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? ফিজিক্যাল কন্ট্যাক্ট যদি হচ্ছেও তাহলে কোনো ব্যাপার নেই। তো এ বস্তুর সঙ্গে বি বস্তুর তাপীয় সংস্পর্শ অর্থাৎ থার্মাল কন্ট্যাক্ট করাবার ফলস্বরূপ এ বস্তু থেকে তাপ রিলিজ হবে। কারণ আমরা জানি তাপ কোথা থেকে বার হয়, হিট কোথা থেকে ফ্লো হয়, কোন দিক থেকে কোন দিকে, হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা। তো ইয়ার T2 ডিগ্রি হায়ার উষ্ণতা হয়েছে, ইয়ার ধরে নিচ্ছি T0 ডিগ্রি ছিল প্রথমে, লোয়ার উষ্ণতা ধরে নিচ্ছি। তাহলে ই হিট রিলিজ করবে, আর এই হিট কী করবে? গেন করবে। তো হিট রিলিজ করছে তাই মাইনাস দেখাচ্ছি, আর এই হিট গেন করছে তাই প্লাস দেখাচ্ছি। তো এই বস্তুটা কত তাপ রিলিজ করবে? এ বস্তু কত তাপ রিলিজ করবে তোমরা জানো, MST। এই বস্তুটি কতটা তাপ রিলিজ করবে সেটা হচ্ছে এর ভরের সঙ্গে সমানুপাতিক। এই বস্তুটা কতটা তাপ রিলিজ করবে সেটা হচ্ছে এর উপাদানটা কী দিয়ে গঠিত। এই উপাদানটাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। এটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন হবে। এই বস্তুটার টেম্পারেচারের চেঞ্জ কত হয়েছে? আগে ছিল T2, পরে যখন ইয়ার সঙ্গে ইয়ার কন্ট্যাক্ট করান দিয়েছি তো দেখো কিছু সময় পর ইয়ার টেম্পারেচার কমতে থাকবে, ইয়ার টেম্পারেচার বাড়তে থাকবে। এক সময় হবে যখন ইয়ারও টেম্পারেচার T1 হয়ে যাবে, ইয়ারও টেম্পারেচার T1 হয়ে যাবে, তখন এটাকে বলা হবে থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্যাবস্থা। তখন আর তাপ কোনো দিকে ফ্লো হবে না, কারণ দুটি বস্তুটির তাপ সমান, তাপমাত্রা সমান, ঠিক আছে? তো ইয়ার টেম্পারেচারের চেঞ্জ কত হচ্ছে T2 থেকে T1, সেটাকে লিখছি ডেল্টা টি। ঠিক তেমনি এ বস্তুটি কত তাপ গ্রহণ করছে তাই পজিটিভ। তো এই বস্তু দ্বারা বি বস্তু দ্বারা গৃহীত তাপ HB, সেটা ওর ভরের সঙ্গে সমানুপাতিক MB, সেটা এর উপাদানের সঙ্গে সমানুপাতিক SB, সেটা এর উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, সেটা ডেল্টা টি। তো এর ডেল্টা টিটা কত হবে? আগে ছিল T0, এখন হয়েছে T1,
তাহলে T1টা বেশি ওঠে নিশ্চয়ই, কারণ তাপ গ্রহণ করছে, তাহলে T1 মাইনাস T নট। তো ক্যালোরিমিতি কী বলছে? ক্যালোরিমিতির মূলনীতি যে ই যতটা পরিমাণ হিট ছাড়ছে ই ততটা পরিমাণে হিট গ্রহণ করবে। কখন? যদি পরিপার্শ্বে আর উষ্ণতার বিকিরণ, উষ্ণতা নষ্ট না হয়ে যায়, বিকিরণ না হচ্ছে পরিপার্শ্বে, পরিপার্শ্বে যাতে তাপ শক্তিটা না চলে যায়। বোঝা গেছে? তাহলে অর্থাৎ HA সমান HB, অর্থাৎ উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। আগে কোনো বস্তু দ্বারা বর্জিত বা গৃহীত তাপ, ওই যে বললাম কার কার উপর নির্ভরশীল? কোনো বস্তু দ্বারা বর্জিত হোক বা কোনো বস্তু দ্বারা গৃহীত হোক, এই বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ বস্তুটির ভরের উপর নির্ভরশীল, সমানুপাতিক। ভর যত বেশি হবে বর্জিত তাপের পরিমাণও তত বেশি হবে। H প্রপোর্শনাল টু S, বর্জিত তাপ বা গৃহীত তাপ আপেক্ষিক তাপের সঙ্গে সমানুপাতিক। এটা আপেক্ষিক তাপ, S মানে হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের সঙ্গে সমানুপাতিক। আর উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, T2 মাইনাস T1, যেটাকে আমরা ডেল্টা টি লিখব। তাহলে কোনো বস্তু দ্বারা বর্জিত বা গৃহীত তাপ তিনটি বিষয়ের উপর মূলত নির্ভরশীল: বস্তুটির ভর, বস্তুটির আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পার্থক্য। পরীক্ষা এটা জিজ্ঞাসা করে। ঠিক আছে, নেক্সট আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা। নামগুলো মনে রাখবে। আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা কী জিনিস ভালো করে বোঝো। স্যার আপনি বললেন বর্জিত তাপ বা গৃহীত তাপ H সমান MSTর ফর্মুলা, MS ডেল্টা টি, ডেল্টা টি মানে উষ্ণতা পার্থক্য। তো আপেক্ষিক তাপ বা তাপগ্রাহিত মানে S। তাহলে এই সমীকরণ থেকে যদি আমি S বার করি, S সমান কী হবে? S সমান H/m ইন্টু ডেল্টা টি। এরপরে স্যার এটাকে লিখবো কীভাবে আর বুঝবো কীভাবে? দেখো, একক ভরের বস্তুর, একক ভরের বস্তুর অর্থাৎ বস্তুটির ভর 1 গ্রাম বা 1 কেজি, একক ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে পারো বা হ্রাস, মানে উষ্ণতার পরিবর্তন 1। তাহলে S সমান কী হবে? H/1 ইন্টু 1, মানে S সমান H, তাই না? তাহলে একক ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে, বৃদ্ধি যদি করতে হয় তাহলে প্রয়োগ করতে হবে, হ্রাস যদি করতে হয় তাহলে তাপ নিষ্কাশন করতে হবে, করতে লাগে, তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। অর্থাৎ একক ভরের কোনো বস্তুর একক উষ্ণতা পরিবর্তনের জন্য যত পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাই হচ্ছে ওই বস্তুটির আপেক্ষিক তাপ। ঠিক আছে, আপেক্ষিক তাপের একক, আপেক্ষিক তাপের একক মানে এর একক বাই এর একক ইন্টু এর একক। তাপের একক H ফর তাপ, তাপের একক ক্যালোরি, সিজিএসে চলছি, এসআই হলে জুল হবে। ভরের একক গ্রাম, এসআই হলে কেজি হবে। ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন হবে। তাহলে স্যার আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা সিজিএসে। এসআই কী হবে? ক্যালোরিটা জুল, গ্রামটা কেজি, আর ডিগ্রি সিটাকে আমরা কেলভিন লিখব, এটা এসআই। আশা করি বোঝা গেছে। নেক্সট, আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের ধর্ম, তাই ভিন্ন বস্তুর ক্ষেত্রে এর মান ভিন্ন হবে। হ্যাঁ, তো বললাম তো আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের ধর্ম বটে, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। বিভিন্ন বস্তু বিভিন্ন উপাদান নিয়ে তৈরি, তাই ওদের আপেক্ষিক তাপের পরিমাণ ভিন্ন হবে। আমি কোথাও 1 গ্রাম সোনা নিয়েছি, 1 গ্রাম রূপো নিয়েছি, তামা নিয়েছি ধরো, আর 1 গ্রাম আমি সিলভার নিয়েছি, রূপো আর তামা। তো এর আপেক্ষিক তাপ আলাদা হবে, এর আপেক্ষিক তাপ আলাদা হবে। আমি 1 গ্রামের পরিবর্তে যদি 1 কেজি নিয়ে নিই বা 500 গ্রাম নিয়ে নিই, 500 গ্রাম, তখনও এর আপেক্ষিক তাপ তামাটার ওইটাই রেখে যেটা আগে ছিল, কারণ তামা তামা। ঠিক তেমনি 1 গ্রাম যদি আমি রূপো নিয়েছি, যদি আমি ওইটা 500 গ্রাম রূপো নিয়ে নিই, তখনও ওর আপেক্ষিক তাপ একই থাকবে, কারণ উপাদানটা চেঞ্জ হচ্ছে না, রূপোটা তামা হচ্ছে না, তামাটা রূপো হচ্ছে না। তাহলে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান ধ্রুবক, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে এর মান ভিন্ন হবে। ঠিক আছে, ওকে। এরপর আসছে তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব।
আগেরটা কি ছিল? আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা, যেটা এস। এরপর হচ্ছে তাপগ্রাহিতা বা তাপধারকত্ব। স্যার আমরা জানি ক্যালোরিমিতির নীতি অনুযায়ী এইচ সমান এমএসটি। তো যদি আমি এমএস বার করি, এমএস সমান কী হবে? এইচ বাই ডেল্টা টি। এই যে এমএস, এটা হচ্ছে তাপধারকত্ব বা তাপগ্রাহিতা, তাপধারকত্ব। অর্থাৎ কোনো বস্তুর ভর আর কোনো বস্তুর আপেক্ষিক তাপ গুণ করলে ওই বস্তুর তাপধারকত্ব পেয়ে যাব। অঙ্কের দিক থেকে মনে রাখো, এটা কাজে লাগবে। কোনো বস্তু কতটা পরিমাণ তাপ বর্জন করেছে বা কতটা পরিমাণ তাপ গ্রহণ করেছে এবং এর ফলে বস্তুটির কতটা উষ্ণতার পরিবর্তন হয়েছে। তো এই বর্জিত বা গৃহীত তাপকে যদি উষ্ণতার পরিবর্তন নিয়ে ভাগ করা হয় তাহলে তাপধারকত্ব পাওয়া যাবে। তাহলে তাপধারকত্বের একক কী হবে? এইচ এর একক বা টি এর একক। এইচ এর একক হচ্ছে ক্যালোরি, সিজিএসে। এসআই করতে গেলে টি এর একক সেলসিয়াস, সিজিএস। যদি এসআই করি, ক্যালোরিটা জুল, ডিগ্রি সেলসিয়াসটা কেলভিন। ঠিক আছে? তো এটাকে ডেফিনেশনে কী করে বুঝবো? দেখো, যে কোনো ভরের বস্তুর, এখন ভরটার এক হলো নয়, আপেক্ষিক তাপে কিন্তু ভরটা এক ছিল। একক ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাই হচ্ছে বস্তুটির আপেক্ষিক তাপ। কিন্তু আমরা পড়ছি তাপগ্রাহিতা বা তাপধারকত্ব। এখানে যে কোনো ভরের বস্তুর, ভর কোনোই হতে পারে, যে কোনো ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তা হলো ওই পদার্থের তাপধারকত্ব। বোঝা গেল? মনে রাখবে তাপধারকত্ব মানে এমএস, যেটা এইচ বাই ডেল্টা টি। ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে তাপগ্রাহিতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক কি? তো তাপগ্রাহিতা মানে আপনি তো বললেন এম ইন্টু এস। তাপগ্রাহিতা বা তাপধারকত্ব সমান বস্তুটির ভর ইন্টু বস্তুটির আপেক্ষিক তাপ। তাহলে কোনো বস্তুর তাপগ্রাহিতা সমান ওই বস্তুটির ভর ইন্টু ওই বস্তুটির আপেক্ষিক তাপ। এটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। পরীক্ষায় জিজ্ঞাসা করে কোন শর্তে কোনো বস্তুর আপেক্ষিক তাপ ও তাপগ্রাহিতা সমান হতে পারে বা সমান হয় কি? তাপগ্রাহিতা সমান কি আপেক্ষিক তাপ হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি বস্তুটির ভর একক হয়, এক হয়, তাহলে তাপগ্রাহিতা সমান আপেক্ষিক তাপ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে একক ভরের বস্তুর আপেক্ষিক তাপ যত, বস্তুটির ভর যদি কিছু থাকে, যদি এম ভরের বস্তুর আপেক্ষিক তাপ কত হবে? কেন এম ইন্টু ওই বস্তুটির আপেক্ষিক তাপ এমএস। আমরা শেষ। এরপর আসছে জলসম। জলসম কি স্যার? ধ্যান দিয়ে শোনো। এই একটা এ নামক বস্তু আছে যার ভর এম। এই এ ভরের বস্তুটার যার ভর এম, এর 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াবো। তাহলে যে কোনো ভরের বস্তুর 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াবো, তার জন্য যতটা পরিমাণ তাপ লাগবে, এই যে প্লাস দিয়ে তাপ লাগবে, কত পরিমাণ তাপ লাগছে? এইচ পরিমাণ। স্যার ওই এইচ পরিমাণ তাপ দিয়েই আমি কত গ্রাম জলের ওই সেম উষ্ণতা বৃদ্ধি করব। এখানে 1 ডিগ্রি বৃদ্ধি করেছি, তো এখানেও 1 ডিগ্রি বৃদ্ধি করব। তো কত গ্রাম জলের ওই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হবে? 5 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রাম, 14 গ্রাম, কত গ্রাম জলের? সেই অত গ্রাম জলকে বলা হবে এই বস্তুটির জলসম। বোঝা গেল? এ ভরের বস্তুটার এ নামক বস্তুটার ভর হচ্ছে এম, এ নামক বস্তুর ভর হচ্ছে এম। এর 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াবার জন্য যতটা তাপ লাগবে, কত তাপ লাগবে? এইচ তাপ লাগবে। ঠিক অতটাই তাপ নেব আমি, আর অতটা তাপ দিয়ে কত গ্রাম ভরের জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হবে, সমান উষ্ণতা বৃদ্ধি হবে। তো যত গ্রাম ভরের ওই উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি হবে, অত গ্রাম ভরকেই কি বলা হবে? এই বস্তুটির জলসম। ঠিক আছে, তাহলে জলসমের একক কি হবে? কত ভরের বলেছে, মানে গ্রাম বা কেজি হবে। তাহলে স্যার এইটা তো শিওর যে যদি ইয়াদিককে আমি থার্মাল কন্ট্যাক্ট করাই দিই,
তাহলে এ যতটা বর্জন করিবে বি ততটাই গ্রহণ করিবে, তাই না? তাহলে এর 1 ডিগ্রি বৃদ্ধির জন্য এর 1 ডিগ্রি বৃদ্ধির জন্য কতটা তাপ লাগছে? কতটা তাপ লাগবে? এমএসটি। অতটা তাপেই তো আমি ইয়াকে দিব, কাকে দেবো? জলকে। তাহলে এই যে জলের তাপ দিছি, জল দ্বারা গৃহীত তাপ MW SW ডেল্টা টি। এ দ্বারা গৃহীত তাপ 1 ডিগ্রি বাড়াবার জন্য কতটা তাপ লাগবে? এইচ। অতটা তাপে ইয়াকে দিছি জলকে, তাহলে এ দ্বারা গৃহীত তাপ কত? MS ডেল্টা টি। অতটা তাপেই তো আমি জলটাকে দিছি, তাহলে অতটা তাপ জলকে দিছি MW SW ডেল্টা টি। দুজনারে একই উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তাহলে ডেল্টা টি ক্যান্সেল আউট। তাহলে MW কত হবে? MW সমান MS/SW। MW সমান MS/SW। খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশন অঙ্কের দিক থেকে। তো এটা হচ্ছে বস্তুটির জলসম, অর্থাৎ কোনো বস্তুর জলসম সমান বস্তুটির তাপগ্রাহিতা MS সমান বস্তুটির তাপগ্রাহিতা বাই জলের আপেক্ষিক তাপ। পরীক্ষা জিজ্ঞাসা করে জলসমের সঙ্গে তাপগ্রাহিতার সম্পর্ক কি? জলসম সমান কোনো বস্তুর জলসম সমান ওই বস্তুটির তাপগ্রাহিতা বাই বস্তুটির আপেক্ষিক বাই জলের আপেক্ষিক তাপ। ঠিক আছে? বা অনেক সময় এমনিও বলে কোনো বস্তুর জলসম সমান ওই বস্তুটির ভর গুণিত বস্তুটির আপেক্ষিক তাপ ও জলের আপেক্ষিক তাপের অনুপাত। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার ক্যালোরিমিতি, এই হচ্ছে জলসম। এরপরে ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার কি স্যার? ক্যালোরিমিটার হচ্ছে এই যন্ত্রটা, যে যন্ত্রটায় আমরা একটা বস্তু কতটা তাপ বর্জন করছে এবং দ্বিতীয় বস্তু কতটা তাপ গ্রহণ করছে সেটা আমরা মেজারমেন্ট করব। তার জন্য একটা তামার পাত্র নেওয়া হবে, এটা তামারই হয় মেনলি। এই পাত্রটা তামার একটা পাত্র, যেখানে কিছু ক্যালোরিমিতিক পদার্থ রাখা হচ্ছে। আগে ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে কাকে নেওয়া হতো? জলকে। কিন্তু এখন বর্তমানে অ্যানিলিনকে ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। এই যে তরলটা, সেটা আগে জল থাকতো, এখন বর্তমানে অ্যানিলিন থাকে। তাহলে একটা তামার পাত্রে, পাতলা তামার পাত্রে কিছু পরিমাণ জল নিয়েছি, ঠিক আছে? এরপর তামার পাত্রটাকে ভিতরের দিক থেকেও আমি পালিশ করেছি এবং বাইরের দিকটাও আমি পালিশ করেছি। কেন পালিশ করেছি? যাতে যাতে যখন এর টেম্পারেচার বাড়বে এই পাত্রের মধ্যে থাকা জলের, তখন ওই টেম্পারেচারটা যাতে বাইরে না চলে যায়। কারণ বাইরে যদি চলে যায় তাহলে আমাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। তাই বিকিরণজনিত তাপ ক্ষয়কে রোধ করার জন্য আমরা ভেতর এবং বাইরে পালিশ লাগিয়ে দিই, ঠিক আছে? তারপর এই পাত্রটাকে আমি একটা জ্যাকেট, ইনসুলেটিং জ্যাকেট, কুপরিবাহী একটা কাভার চড়াই দিই, তাপের কুপরিবাহী, যাতে তাপটা যদি এখানেও এসে যায় তো এর পর থেকে যাতে না বাইরে হয়ে যেতে পারে। তাপ এর থেকে বাইর হবে কি না, এই যে তাপ ভিতরে তাপ বাইরেও যাবে কি না, বাইরের তাপ ভিতরে ঢুকবে কি না, তার জন্য এই কুপরিবাহী একটা জ্যাকেট, তাপের অন্তরক একটা জ্যাকেটে পরিয়ে দেওয়া হয় এবং মাঝখানে অনেক তুলো, পশম, কাঠের টুকরো ইত্যাদি রাখা হয় যাতে তাপটা বার না হয়ে যায়, ঠিক আছে? এবার স্যার উপর দিকে যাতে তাপটা না বার হয়ে যায় উপর দিকটা, তাই উপর দিকটা আমি কী করবো? উপর দিকটা একটা কর্ক ছিপি লাগাই দেবো। ছিপিটা কিসের হওয়া দরকার? মূলত কাঠের হওয়া দরকার, তাপের কুপরিবাহী হওয়া দরকার। ওখানে দুটো ফুটো থাকবে, ছিদ্র, ওই একটা ছিদ্রে থার্মোমিটারকে রাখবো, থার্মোমিটার। আর একটা ছিদ্রে কী রইবে? আর একটা ছিদ্রে রইবে স্যার একটা আলোড়ক। তো স্যার হবে কি? মনে করো প্রথমে জলটা ছিল কিছু ডিগ্রি টেম্পারেচারে, রুম টেম্পারেচারে 27 ডিগ্রি। আমি 100 ডিগ্রি সেলসিয়াসের একটা ছোট অণু নিয়েছি, এভাবে অনেকগুলি 4টি অণু নিয়েছি, 100 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের এই 4টি বল নিয়েছি, ঠিক আছে? এই 4টি বলকে আমি এখানে ফেলে দিয়েছি, বা একটা বলকেই নিয়েছি, মনে করুন একটা বলকে নিয়ে ফেলে দিয়েছি 100 ডিগ্রি।
যখনই 27 ডিগ্রি পৌঁছাবে, এর টেম্পারেচার কত? 100 ডিগ্রি। এই জলটার আর ক্যালোরিমিটারের টেম্পারেচার কত? 27 ডিগ্রি। তো যখনই এর সঙ্গে সংস্পর্শ হবে, এ হিট রিলিজ করবে, জলটা হিট গেন করবে, তাই না? তো এই যতটা হিট রিলিজ করবে সেটা থার্মোমিটারটা দেখাবে, আর ওইটাই হবে এই জলটা কত গ্রহণ করছে অতটাই। বোঝা গেল? যতটা হিট রিলিজ করবে সেটা টেম্পারেচারের আকার থার্মোমিটার দেখাবে, আর এই যতটা হিট গ্রহণ করবে সেটা টেম্পারেচারের আকার থার্মোমিটারটা দেখবে। বোঝা গেল? এই হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে এখন অ্যানিলিনকে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষায় জিজ্ঞেস করে ক্যালোরিমিটারে আমরা তামার পাতেই কেন ব্যবহার করে থাকি পাত্রটা হিসাবে? কারণ তামা হচ্ছে তাপের সুপরিবাহী প্রথমত, আর দ্বিতীয়ত যে তামার আপেক্ষিক তাপটা খুবই কম। তো তামার আপেক্ষিক তাপ যদি খুব কম থাকে তাহলে তামার মধ্যে থাকা যে পদার্থগুলো রয়েছে সেটা ক্যালোরিমিতিক পদার্থ থাকুক বা এই বলটা থাকুক, এই তামাটা ওদের কাছ থেকে বহুত কম তাপ নেবে, যেটা নেগলিজিবল। আর দ্বিতীয়ত তামা তাপের সুপরিবাহী। ঠিক আছে, এই দুটি কারণে তামাকে ব্যবহার করব। পরীক্ষায় জিজ্ঞাসা করে যে আমরা ক্যালোরিমিটারে যদি তাপ ক্ষয় হয়, ক্যালোরিমিটারে যদি তাপের নষ্ট হয়, তাপ নষ্টটা আমরা কি করে রোধ করতে পারি? কত প্রকারের তাপ নষ্ট হতে পারে? তাপটা 3 প্রকারভাবে নষ্ট হতে পারে। এক হচ্ছে পরিবহন পদ্ধতির জন্য, দ্বিতীয়ত হয় পরিচালন পদ্ধতির জন্য, তৃতীয়ত হয় বিকিরণের জন্য। কারণ তাপের সঞ্চালনের কয়টি পদ্ধতি? 3টি, পরিবহন, পরিচালন, বিকিরণ। তাহলে তাপটা যেটা নষ্ট হবে এখান থেকে, এটা এই বলটা এখানে পড়ার ফলে তাপটা নষ্ট হবে, সেই নষ্ট তাপটাকে আমরা 3ভাবে আটকাতে পারি। 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তার মানে নষ্ট হবে। ওইটাকে আমরা আটকাতে পারি 3টা উপায়ে। কি কি? বিকিরণের জন্য আমরা কি লাগাচ্ছি? পলিশ, যাতে বিকিরণ না হয়। পরিবহনের জন্য আমরা কি করেছি? পরিবহনের জন্য যে আমরা ইনসুলেটর লাগাই দিয়েছি, জ্যাকেটটা, পরিবহন। আর পরিচালনের জন্য কি করেছি? পরিচালনের জন্য এই ছিপিটা লাগাচ্ছি। বোঝা গেল? বোঝা গেছে? তো ব্যাস এইটুকু মনে রাখো, H=m/s ΔT। এটা হচ্ছে কোনো বস্তু কতটা পরিমাণ তাপ বর্জন করবে আর দ্বিতীয় বস্তু কতটা পরিমাণ তাপ গ্রহণ করবে তার ফর্মুলা। ঠিক আছে, চলো তাহলে চ্যাপ্টারটা এইটুকুই ছিল। এই চ্যাপ্টারটা রিলেটেড অঙ্কগুলো করে নেবে। তো ক্যালোরিমিতিক আমার হয়ে গেছে, পরের দিন যখন যাব তখন অবস্থার পরিবর্তনটা সেই দিনই পড়িয়ে দেবো। আশা করি তোমরা অঙ্ক করছো এবং করো। ঠিক আছে, চলো রাখছি তাহলে। আচ্ছা হ্যাঁ, তার আগে বলে দিই, ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে জল ব্যবহারের সুবিধা অসুবিধা আছে। জল কেন ব্যবহার করব না, তেল কেন ব্যবহার করব না, এদের অসুবিধাগুলি কী আছে, অ্যানিলিন কেন ব্যবহার করব, এগুলো বইয়ে আছে, একটু রিড করবে টেক্সট বুকে। পরের দিন আমি জিজ্ঞাসা করব। চলো ঠিক আছে, রাখছি তাহলে।